এমসিকিউ ডিসকাস করব, ঠিক আছে? এর আগের টপিকগুলো একটু পড়া হয়েছে তো? কি হলো, পড়া হয়নি? ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ, এটার মাধ্যমে আরো রেডি হয়ে যাবে। দেখো, এই কোশ্চেন গুলো ডিসকাস করতে করতে অনেকটাই প্রিপেয়ার হয়ে যাবে। আচ্ছা, শুরু করছি। কোশ্চেন নাম্বার 1 দেখো, ডায়াবেটিস মেলাইটাস ফার্স্ট ডায়াগনোসড ডিউরিং প্রেগনেন্সি ইজ কল্ড। অপশনগুলো দেখে বলো কোনটা হবে। হ্যাঁ, অপশন সি হচ্ছে কারেক্ট। কেননা ফার্স্ট প্রেগনেন্সিতে যখন ডায়াগনোসিস হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসটা, তখন তাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলা হয়। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট। তারপর নেক্সট কোশ্চেন দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ইনক্রিজড ইনসুলিন রেজিস্ট্যান্স ডিউরিং প্রেগনেন্সি ইজ। ডিউরিং প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করে, তার ইম্পর্টেন্ট কজ কোনটা? কোনটা হবে বলো? কেন ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরো ইনক্রিজ করে? ইনসুলিন রেজিস্ট্যান্সটা কেন ইনক্রিজ করছে? ইনক্রিজ মেটার্নাল ইনসুলিন সিক্রেশন। ইনসুলিন সিক্রেশনটা বেশি হওয়ার সাথে ইনসুলিন রেজিস্ট্যান্সের কি সম্পর্ক? ইনসুলিন রেজিস্ট্যান্সটা কেন ইনক্রিজ করে সেটা বলো। বেশি ইনসুলিন সিক্রেশন হলে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায় তা তো নয়। ইনসুলিন রেজিস্ট্যান্সটা কখন হবে? কখন ইনসুলিনের রেসপন্ড করবে না পেরিফেরাল টিস্যুগুলো? বলছে প্রেগনেন্সিতে প্লাসেন্টা থেকে প্লাসেন্টাল কিছু হরমোন রিলিজ হয়, ঠিক আছে? হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এর আগের দিন বলেছিলাম তো। তো এইগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে আরো বাড়িয়ে দিচ্ছে প্রেগনেন্সিতে, সেই জন্য বলছে ডিউরিং প্রেগনেন্সি প্লাসেন্টাল হরমোনের কারণে আরো ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কজ ফর ইনসুলিন রেজিস্ট্যান্স। হ্যাঁ, প্লাসেন্টাল হরমোন হচ্ছে এখানে রাইট আনসার। বুঝেছো? প্লাসেন্টাল হরমোন, সেই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়ছে। পেরিফেরাল টিস্যুগুলো রেসপন্ড করতে পারে না ইনসুলিনে। আচ্ছা, এবার দেখো কোশ্চেন নাম্বার 3 তে বলছে হুইচ প্লাসেন্টাল হরমোন কন্ট্রিবিউট সিগনিফিক্যান্টলি টু ইনসুলিন রেজিস্ট্যান্স। আচ্ছা, কোনটা হবে বলো? হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ঠিক আছে? এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করে দেয় আরো। হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, অপশন বিটা কারেক্ট। 4 দেখো, রুটিন স্ক্রিনিং ফর জেস্টেশনাল ডায়াবেটিস ইজ জেনারেলি পারফর্মড অ্যাট। কখন করা হয়? স্ক্রিনিংটা কখন করা হচ্ছে? না, ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিসের জন্য স্ক্রিনিংটার সব থেকে অ্যাকিউরেট পিরিয়ড কোনটা? 24 থেকে 28 সপ্তাহ। এই সময়টাতে সাধারণত জেস্টেশনাল ডায়াবেটিস ডেভেলপ করার পসিবিলিটি থাকে, সেই জন্য স্ক্রিনিংটা সাধারণত এই সময় করা হয়। তার আগেও করা যেতে পারে, যাদের ক্ষেত্রে খুব হাই রিস্ক কন্ডিশন গুলো আছে তাদের ক্ষেত্রে তার আগে করছে, কিন্তু যাদের ধরো সেরকম হাই রিস্ক কোনো কন্ডিশন সেরকম নেই, তাদের ক্ষেত্রে স্ক্রিনিং হিসাবে যদি করা হয়, যে তখন হচ্ছে ওই ওজিটিটি যেটা করছে সেটা হচ্ছে 24 থেকে 28 সপ্তাহে করা হয়, ঠিক আছে? যদি সেরকম রিস্ক ফ্যাক্টর না থাকে মায়ের, মানে অল প্রেগনেন্ট ওম্যানের ক্ষেত্রে কিন্তু জেনারেলি 24 থেকে 28 সপ্তাহে প্রেফার করা হয় জেস্টেশনাল ডায়াবেটিস স্ক্রিনিংটা। আর এই সময়ে আরো ইনসুলিন রেজিস্ট্যান্সটা আরো বাড়ে, যত প্রেগনেন্সি অ্যাডভান্সের দিকে যায় ইনসুলিন রেজিস্ট্যান্সটাও আরো বাড়ছে, সেই জন্য 24 থেকে 28 সপ্তাহে স্ক্রিনিংটা করা হয়, রুটিন স্ক্রিনিং করা হয়। তারপরে দেখো, দ্য কমনলি ইউজ টেস্ট ফর ডায়াগনোসিস অফ জেস্টেশনাল ডায়াবেটিস ইজ। হ্যাঁ, ওজিটিটি। ওজিটিটিটা কিভাবে করে?
কি দিয়ে করা হয় ওজিটিজি টেস্টটা? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এটা কি দিয়ে করে? 75 গ্রাম গ্লুকোজ দেওয়া হয় মাকে, ঠিক আছে। এবার 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পর 2 ঘন্টা পরে টেস্টটা করছে, করে তারপরে গ্লুকোজ লেভেলটা দেখে, ঠিক আছে। 75 গ্রাম গ্লুকোজ দেওয়া হয়, ওরালি ইনটেক করে। আচ্ছা, তারপরে দেখো হুইচ ওম্যান হ্যাজ দ্য হাইয়েস্ট রিস্ক অফ ডেভেলপিং জিডিএম? কোন ওমেনদের হাইয়েস্ট রিস্ক থাকে বলো? হ্যাঁ, অপশন বি হচ্ছে কারেক্ট, যাদের প্রিভিয়াস জিডিএম এর হিস্ট্রি আছে। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 7 দেখো, দ্য মেজর ফিটাল কমপ্লিকেশনস অফ পুয়ারলি কন্ট্রোল মেটার্নাল ডায়াবেটিস ইজ? কি হতে পারে, কোন মেজর ফিটাল কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে? পুয়ারলি কন্ট্রোল যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্রোসোমিয়া ডেভেলপ করে, এটাই একটা মেজর ফিটাল কমপ্লিকেশনস, ম্যাক্রোসোমিয়া। আচ্ছা, তারপরে নেক্সট দেখো, ফিটাল ম্যাক্রোসোমিয়া ইন ডায়াবেটিক প্রেগন্যান্সি মেনলি অকার্স বিকজ অফ, কেন হয়? ফিটাল হাইপোগ্লাইসিমিয়া থেকে হচ্ছে, ফিটাল হাইপার ইনসুলিনিমিয়া থেকে, মেটার্নাল অ্যানিমিয়া আর প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। হাইপোগ্লাইসিমিয়া হলে ম্যাক্রোসোমিয়া কেন হবে? হাইপার ইনসুলিনিমিয়া থেকে হয়, ঠিক আছে। অপশন বি হচ্ছে কারেক্ট, হাইপার ইনসুলিনিমিয়া থেকে হয়। যারা অপশন বি কারেক্ট বলেছো তাদের মধ্যে একজন বলো যে কেন অপশন বিটা কারেক্ট হলো, বলো। মাইক অন করছি, দাঁড়াও, বলো একজন। তো একজন বলো, যারা অপশন বি বলছো তাদের মধ্যে থেকে একজন বলো কেন অপশন বিটা কারেক্ট। হাইপার ইনসুলিনেমিয়া মানে কি? ব্লাডে যখন ইনসুলিনের পরিমাণটা বাড়ছে, তাই তো, ইনসুলিনটা যখন ব্লাডে বেশি থাকছে তখন তাকে হাইপার ইনসুলিনেমিয়া বলা হয়। কেন হয় বলো, রিজনটা বলো। যখন ইনসুলিনটা অ্যামাউন্টে বেশি থাকবে, হ্যাঁ বলো, বলো, চেষ্টা করো। ব্লাডে ইনসুলিনের পরিমাণটা যখন বেড়ে যায়। হ্যাঁ, কেন? তার জন্য ম্যাক্রোসোমিয়া কেন হবে? আমি রিজনটা জানতে চাইছি। ম্যাম বলবো? হ্যাঁ বলো বলো। ম্যাম যখন হচ্ছে ব্লাডের মধ্যে ইনসুলিনটা বেশি সিক্রেশন হচ্ছে তখন ওই সেলগুলো ইনসুলিনের প্রতি রেসপন্স করছে না, তখন টাইপ 2 ডায়াবেটিসটা যেটা দেখা যাচ্ছে। না না, এটা আমি কোশ্চেনটা কি, যে কোশ্চেনটা হচ্ছে ফিটালের মধ্যে কেন ম্যাক্রোসোমিয়া দেখা যায়, ফিটাল ওয়েটটা কেন বাড়ছে? ব্লাডের মধ্যে যে সেলগুলো সেগুলো ঠিকমতো ওয়ার্ক করে না, তার জন্যই। শোনো, দেখো, এই যে তোমার মায়ের মধ্যে যদি হাইপারগ্লাইসেমিয়া থাকে, মানে গ্লুকোজ লেভেলটা যদি মায়ের বেশি থাকে, তখন সেটা প্লাসেন্টা ক্রস করে ফিটাসের কাছে যাচ্ছে, গিয়ে ফিটাসেরও হাইপারগ্লাইসেমিয়া করে, তাই তো, ফিটাসেরও গ্লুকোজ লেভেলটা বাড়ে। এবার গ্লুকোজ যদি লেভেলটা বাড়ে তখন ফিটাসের প্যানক্রিয়াসের বিটা সেলসগুলো স্টিমুলেট হয়, হয়ে বেশি ইনসুলিন প্রোডাকশন করছে। এইটুকুনি বুঝতে পেরেছো? এইটুকুনি বুঝতে পেরেছো? তারপরে নেক্সটে যাব। তাহলে ফিটাসও বেশি ইনসুলিন প্রোডাকশন করছে, তার ফলে ব্লাডের মধ্যে ইনসুলিনের লেভেলটা বাড়ছে। আচ্ছা, এবার যখন ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো ব্লাড থেকে গ্লুকোজটাকে সেলে ট্রান্সফার করা, করে ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমানো, ঠিক আছে। তাই জন্য তো হাইপারগ্লাইসিমিয়া বা ডায়াবেটিস পেশেন্টের ইনসুলিন দেওয়া হয়, তো তাই জন্যই তো দেওয়া হয়, যাতে ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমে, এবং ইনসুলিন কি করে, ব্লাড থেকে গ্লুকোজটাকে ট্রান্সফার করে দেয় সেলের মধ্যে। কেন সেলে ট্রান্সফার করছে? যাতে সেল ওইগুলোকে ইউটিলাইজ করে এনার্জি যোগান দেবে, ঠিক আছে, এনার্জি যাতে সাপ্লাই করতে পারে, সেজন্য সেলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে ফর ইউটিলাইজেশনের জন্য। এবার সেলে যে পাঠালো, তারপর ধরো, এবার তার ফলে কি হলো,
সেই সেলের মধ্যে ইউটিলাইজেশন হচ্ছে এবং যেটা এক্সেস হচ্ছে, যেহেতু মায়ের গ্লুকোজ বেশি, বাচ্চার কাছেও এই ফিটাসের কাছেও বেশি গ্লুকোজ যাচ্ছে, এবার এক্সেস তাই জন্য হয়ে যাচ্ছে, ইউটিলাইজেশনের পরেও এক্সেস থেকে যাচ্ছে, এবার সেই এক্সেসটা তখন কি হয়, ফ্যাট ফর্মেশন হচ্ছে সেই এক্সেসটা থেকে, তাই জন্য ম্যাক্রোসোমিয়া দেখা যায়, ফিটাল ওয়েটটা বেশি থাকে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কি? বুঝতে পেরেছো কি? ঠিক করে বলো, কেননা তোমাদের কিন্তু কনসেপ্ট এটাতে ক্লিয়ার নয়, আমি যেটা বুঝলাম। দেখো আবার বলছি, দেখো মায়ের যখন গ্লুকোজ লেভেলটা লিখে নাও, নোট ডাউন করো, নোট ডাউন করো, ঠিক আছে? আমি আস্তে আস্তে বলছি, নোট ডাউন করো, এটা কনসেপ্টটা ক্লিয়ার করো, এটা কিন্তু হজকট তোমরা বুঝতে পারছো না। দেখো প্রথমে হচ্ছে মায়ের যদি গ্লুকোজ লেভেলটা বেশি, মায়ের হাইপোগ্লাইসিমিয়া, সেখান থেকে একটা অ্যারো দাও, মেটারনাল হাইপারগ্লাইসিমিয়া, সেখান থেকে কি হচ্ছে, প্লাসেন্টাল ট্রান্সফারটা আরো ইনক্রিজ করছে, গ্লুকোজ বেবির ফিটাসের কাছে গ্লুকোজ ট্রান্সফারটা বেড়ে যাচ্ছে, প্লাসেন্টা ক্রস করে ফিটাসের কাছে বেশি গ্লুকোজ যাচ্ছে, তার ফলে ফিটাসের মধ্যেও হাইপার গ্লাইসিমিয়া ডেভেলপ হচ্ছে, ফিটাসের মধ্যেও হাইপার গ্লাইসিমিয়া ডেভেলপ হচ্ছে, ঠিক আছে? এবার ফিটাসের যখন হাইপার গ্লাইসিমিয়া হচ্ছে, তার ফলে ফিটাসের যে প্যানক্রিয়াসের যে বিটা সেলস গুলো থাকে, যেখান থেকে ইনসুলিন প্রোডাকশন হয়, সেই সেলস গুলো স্টিমুলেট হয়, যেহেতু গ্লুকোজটা বেশি তাহলে সেটাকে নর্মালাইজ করতে হবে, সেই জন্য বিটা সেলস গুলো স্টিমুলেট হচ্ছে, করে ইনসুলিন বেশি প্রোডাকশন করে, তার ফলে ব্লাডে ইনসুলিন লেভেলটা বেড়ে যায়, তাই তো? ব্লাডে ইনসুলিন লেভেলটা বেড়ে যাচ্ছে। এবার যখন ইনসুলিন লেভেলটা বেড়ে যায়, এবার ইনসুলিনের কাজ আমরা জানি কি, ব্লাড থেকে গ্লুকোজটাকে সেলের মধ্যে ট্রান্সফার করে দেয়া, করে ব্লাডে গ্লুকোজ লেভেলটাকে নর্মাল রাখা, ঠিক আছে? তো ইনসুলিন এখানে সেই কাজটাই করছে, সেলে পাঠিয়ে দিচ্ছে, এবার সেল সেই গ্লুকোজটাকে ইউটিলাইজেশন করছে এনার্জির জন্য, এনার্জি সাপ্লাইয়ের জন্য। এবার যেহেতু মায়ের থেকে গ্লুকোজ বেশি আসছে, ফিটাসের গ্লুকোজটাও অনেক বেশি, তাই জন্য কিছু এক্সেস থেকে যাচ্ছে ইউটিলাইজেশনের পরেও, সেই এক্সেসটা কি হয়, ফ্যাট বা গ্লাইকোজেন হিসাবে স্টোর হচ্ছে, ঠিক আছে? এবার তার ফলেই ম্যাক্রোসোমিয়া দেখা যায়, যেহেতু ফ্যাট ডিপোজিশন হচ্ছে, ম্যাক্রোসোমিয়া হতে পারে, তার থেকে ম্যাক্রোসোমিয়া ডেভেলপ হয়, বা ফিটাল ওয়েটটা মোর দ্যান 4 কেজি হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এবার তাহলে নেক্সটে যাই। দেখো তারপরে লাইন কি বলছে, মেটার্নাল গ্লুকোজ ক্রসেস দ্য প্লাসেন্টা বাট মেটার্নাল ইনসুলিন কি কি করে না, মেটার্নাল ইনসুলিন ফ্রিলি ক্রসেস দ্য প্লাসেন্টা, প্লাসেন্টাকে ফ্রিলি ক্রস করতে পারে, আচ্ছা, ডাজ নট সিগনিফিক্যান্টলি ক্রস দ্য প্লাসেন্টা, সিগনিফিক্যান্টলি ক্রস করে না প্লাসেন্টাকে, আচ্ছা, আর ইজ ডেস্ট্রয়েড বাই দ্য প্লাসেন্টা, প্লাসেন্টা দ্বারা ডেস্ট্রয় হয়ে যায়, নাকি ইজ প্রডিউসড বাই দ্য ফিটাস, ফিটাস দ্বারা প্রডিউসড হয়। মেটার্নাল ইনসুলিন বলছে, মাকে যে ইনসুলিন দেয়া হচ্ছে, সেই ইনসুলিনটা, ইনসুলিন প্লাসেন্টাকে ক্রস করতে পারে না সিগনিফিক্যান্টলি, অপশন বিটা কারেক্ট হবে, মাকে যে ইনসুলিন দেওয়া হচ্ছে সেটার কথা জিজ্ঞেস করছে, যে মেটার্নাল গ্লুকোজটা তো প্লাসেন্টাকে ক্রস করতে পারে, কিন্তু মেটার্নাল ইনসুলিনটা কি করে, ফ্রিলি ক্রস করতে পারে নাকি না পারে না, নাকি না প্লাসেন্টা দ্বারা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, নাকি ফিটাসের দ্বারা প্রডিউসড হচ্ছে। এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, সিগনিফিক্যান্টলি ক্রস করতে পারে না প্লাসেন্টা, সেই জন্য প্রেগন্যান্সিতে ইনসুলিনটা সেফ, মাকে ইনসুলিন দেওয়া হয়, ঠিক আছে? ইনসুলিনটা সেফ এই জন্য। আচ্ছা, নেক্সট দেখো, দ্য মেজর কজ অফ নিওনেটাল হাইপোগ্লাইসিমিয়া ইন ইনফ্যান্টস অফ ডায়াবেটিক মাদার ইজ, বলো মেজর কজ কোনটা? ডায়াবেটিক মাদারের ইনফ্যান্টদের মধ্যে কেন হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ হয়? অপশন এ বলছে মেটার্নাল হাইপোগ্লাইসিমিয়া থেকে, অপশন বি ফিটাল হাইপার ইনসুলিনেমিয়ার ফলে,
অপশন সি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থেকে, অপশন ডি ফিটাল অ্যানিমিয়া থেকে। নিওনেটাল বলেছে, ঠিক আছে, নিওনেটাল হাইপোগ্লাইসিমিয়া, এটা খেয়াল রাখবে। বেবি বার্থ হওয়ার পরে কেন হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ হচ্ছে, এখানে অপশন বি কারেক্ট হবে, নিওনেটাল পিরিয়ডে। কেন? দেখো ফিটালের মধ্যে হাইপার ইনসুলিনিমিয়া হয়ে আছে, যেহেতু আগের যেটা রিজনটা বললাম মায়ের কাছ থেকে বেশি যাচ্ছে বা সেই জন্য স্টিমুলেট হয়ে ইনসুলিন বেশি হয়ে আছে, কিন্তু যখন কর্ডটা কেটে দেওয়া হলো, ঠিক আছে, তখন এবার গ্লুকোজ সাপ্লাইটা মায়ের থেকে বন্ধ হয়ে গেল, তো তার ফলে কি দেখা যাবে, এদিকে কিন্তু বেবির কাছে ইনসুলিনটা বেশি হয়ে আছে কিন্তু আর গ্লুকোজ যাচ্ছে না, তার ফলে হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ হবে। ইনসুলিন যখন বেশি থাকবে অথচ গ্লুকোজ নেই, তখন তো হাইপোগ্লাইসিমিয়া ডেভেলপ করবে, সেটা থেকে হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে। এখানে অপশন বিটা কারেক্ট। আচ্ছা, তারপরে দেখো 11-এ কি বলছে, হুইচ কন্ডিশন ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, প্রিএক্লাম্পসিয়া, হাইপোটেনশন, অলিগোহাইড্রোমিয়াস নাকি হাইপোথার্মিয়া, কোন কন্ডিশনটা কমনলি অ্যাসোসিয়েটেড থাকে ডায়াবেটিসের সাথে? কোন কন্ডিশনটা? ডায়াবেটিস মাদাতে পলিহাইড্রোমিয়াস হতে পারে, অলিগোহাইড্রোমিয়াস সাধারণত হয় না, এদের ফিটাসের ইউরিন ফরমেশনটা বেশি হয়, হয়ে পলিহাইড্রোমিয়াস হতে পারে। এখানে অপশন এটা কারেক্ট, প্রিএক্লাম্পসিয়া অ্যাসোসিয়েটেড থাকে। কেন হয় প্রিএক্লাম্পসিয়া? মেটার্নাল ডায়াবেটিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, ব্লাড ভেসেলস গুলো ড্যামেজ হয় এবং সেই সাথে এন্ডোথেলিয়াল ডিসফাংশন দেখা যায়, যার ফলে এন্ডোথেলিয়াল ডিসফাংশন থেকে আমরা দেখেছিলাম তো যে প্রিএক্লাম্পসিয়া ডেভেলপ করছে, সেই জন্য প্রিএক্লাম্পসিয়া এখানে ডেভেলপ করার হাই চান্স থাকে। ঠিক আছে, এখানে প্রিএক্লাম্পসিয়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর এদের মধ্যে কিন্তু পলিহাইড্রোমিয়াস বেশি ডেভেলপ করে অলিগোর থেকে, কেননা ফিটাসের ইউরিন ফরমেশনটা অনেক বেশি হয়। আচ্ছা দেখো, তারপরে নেক্সট বলছে পলিহাইড্রোমিয়াস ইন ডায়াবেটিস প্রেগন্যান্সি ইজ মেইনলি ডিউ টু, কেন হয়? যেটা বললাম এই একটা, এটা পারবে সবাই, বলো। হ্যাঁ, অপশন বি। একটু দাঁড়াও তো, আমি চার্জারটা একটু নিয়ে আসি, নাহলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বলো, অপশন বিটা এখানে কারেক্ট, তাই তো? ফিটাল ইউরিন ফরমেশনটা যেহেতু বেশি হচ্ছে তাই জন্য এখানে পলিহাইড্রোমিয়াস দেখা যায়। আচ্ছা, তারপর নেক্সট দেখো, পুয়ারলি কন্ট্রোল প্রি জেস্টেশনাল ডায়াবেটিস ইনক্রিজেস দ্য রিস্ক অফ, যদি প্রি জেস্টেশনাল ডায়াবেটিস যদি পুয়ারলি কন্ট্রোল হয় তাহলে কিসের রিস্কটা বাড়ে? কনজেনিটাল অ্যানোমালিজের, নাকি মেটার্নাল হাইপোগ্লাইসিমিয়ার, নাকি পোস্টটার্ম প্রেগনেন্সি, নাকি ডিক্রিজ ফিটাল গ্রোথ? কনজেনিটাল অ্যানোমালিস, ঠিক আছে, যদি ওভার ডায়াবেটিস থাকে তার হচ্ছে সব থেকে যে কমপ্লিকেশনসটা দেখা যায় সেটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি ডেভেলপ করে বেবির মধ্যে। ঠিক আছে, এবার দেখো, হুইচ কনজেনিটাল অ্যানোমালি ইজ পার্টিকুলারলি অ্যাসোসিয়েটেড উইথ মেটার্নাল প্রি জেস্টেশনাল ডায়াবেটিস, নিউরাল টিউব ডিফেক্টস, ক্লেফট প্লেটস, ক্যাটারাক্ট, ক্লাবিং। হ্যাঁ, নিউরাল টিউব ডিফেক্ট হচ্ছে কারেক্ট আনসার, নিউরাল টিউব ডিফেক্ট, অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে নেক্সট দেখো, দ্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট অফ জিডিএম জেনারেলি ইনক্লুডস, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কোনটা? বেড রেস্ট, ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যান্টিবায়োটিক্স, ব্লাড ট্রান্সফিউশন। একদম ডায়েট অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা সবসময় মনে রাখবে। আগে ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই দুটো হচ্ছে মাকে অ্যাডভাইস করা হয়, এগুলো করে যদি না কন্ট্রোল হয় তখন মেডিকেশন স্টার্ট করা হয়। ঠিক আছে, আগে ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে ডায়েট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ।
আচ্ছা, তারপরে নেক্সট দেখো, দ্য প্রেফার্ড মেডিকেশনস ফর মেনি ওমেন রিকোয়ারিং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস ডিউরিং প্রেগনেন্সি ইজ, হ্যাঁ ইনসুলিন। ঠিক আছে, যেহেতু এটা প্লাসেন্টা ক্রস করে না তার জন্য ইনসুলিনটা সব থেকে বেস্ট। তারপরে কি বলছে দেখো, why is insulin preferred in pregnancy? এই কে অপশন এ বলছে? এটা সিগনিফিক্যান্টলি ক্রস করে না প্লাসেন্টাকে, মনে রাখবে এটা ইম্পর্টেন্ট। ইনসুলিন প্লাসেন্টাকে সেরকম ভাবে ক্রস করতে পারে না, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে নেক্সট দেখো 18 বলছে, which of the following is an important component of dietary management of GDM? ডায়েটারি ম্যানেজমেন্টের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কোনটা? অ্যাভয়েডিং অল কার্বোহাইড্রেট, ব্যালেন্সড ডিস্ট্রিবিউশনস অফ কার্বোহাইড্রেট থ্রু আউট দ্য ডে, ইটিং অনলি ওয়ান লার্জ মিল, আর কমপ্লিট ফাস্টিং। হ্যাঁ, অপশন বিটা এখানে কারেক্ট। ব্যালেন্সড ডিস্ট্রিবিউশনস অফ কার্বোহাইড্রেট থ্রু আউট দ্য ডে, ব্যালেন্স ডিস্ট্রিবিউশন করতে হবে কার্বোহাইড্রেট। আচ্ছা, তারপর দেখো, রেগুলার মডারেট এক্সারসাইজ ইন জিডিএম প্রাইমারিলি হেল্প বাই। আচ্ছা, রেগুলার যদি মডারেট এক্সারসাইজ করা হয় জিডিএম এ তাহলে সেটা কিভাবে হেল্প করছে? আচ্ছা, অপশন এ ইনক্রিজিং ইনসুলিন রেজিস্ট্যান্স, অপশন বি ইমপ্রুভিং ইনসুলিন সেন্সিটিভিটি, অপশন সি ইনক্রিজিং ফিটাল ইনসুলিন প্রোডাকশন, অপশন ডি ইনক্রিজিং ব্লাড গ্লুকোজ। যদি রেগুলার মডারেট এক্সারসাইজ করা হয় তাহলে কিসে হেল্প হয়? ইনসুলিন রেজিস্ট্যান্সটা যদি ইনক্রিজ করে তাহলে তো আরো হচ্ছে যে ডায়াবেটিক লেভেলটা বেড়ে যাবে, মানে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। ইনক্রিজিং ফিটাল ইনসুলিন প্রোডাকশন, ফিটাল ইনসুলিন প্রোডাকশনটা তো ইনক্রিজ হলে সেটা তো খারাপ, সেটা তো একদম ম্যাক্রোসোমিয়া হয়ে যাচ্ছে। ফিটাল ইনসুলিন প্রোডাকশনটা যদি বেশি হয় সেখান থেকে তো ম্যাক্রোসোমিয়া হতে পারে। কেন তাহলে আমরা মাকে এক্সারসাইজ করতে বলবো যাতে ফিটাসের মধ্যে ম্যাক্রোসোমিয়া ডেভেলপ করে? সেটা তো নয়, এখানে মাকে তো অ্যাডভাইস করা হচ্ছে এক্সারসাইজ করতে। কেন, ভালো কোনটা যাচ্ছে এর মধ্যে দেখো, খোঁজো। যদি ইনক্রিজিং ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি? সেলগুলো ইনসুলিনে রেসপন্ড করছে না, ইনসুলিনকে কাজে লাগাতে পারছে না, তার ফলে তো সুগার লেভেল বেড়ে যাবে। তাহলে এই অপশনটা কারেক্ট নয়। আচ্ছা, তোমরা যেটা বলছো যে সি ইনক্রিজিং ফিটাল ইনসুলিন প্রোডাকশন, তার ফলেও তো ম্যাক্রোসোমিয়া হয়ে যাবে, তাহলে এটাও তো ঠিক নয়। তারপরে ইনক্রিজিং ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলে সেটা তো সেটাকে প্রিভেন্ট করার জন্যই মডারেট এক্সারসাইজ বলা হচ্ছে। তাহলে অপশন বিটা এখানে কারেক্ট। ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ইমপ্রুভ করছে, মানে রেজিস্ট্যান্সটাকে রিডিউস করে, সেলগুলো যাতে ইনসুলিনটাকে কাজে লাগাতে পারে, ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়াচ্ছে। ঠিক আছে, ইনসুলিনটাকে যাতে কাজে লাগিয়ে ব্লাড গ্লুকোজটা কমাতে পারে, সেই জন্য মডারেট এক্সারসাইজ অ্যাডভাইস করা হয়। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ইমপ্রুভিং ইনসুলিন সেন্সিটিভিটি মানে যাতে সেলগুলো ইনসুলিনে রেসপন্ড করে, ইনসুলিনটাকে কাজে লাগিয়ে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমাতে পারে, সেই জন্য। ঠিক আছে, বুঝেছো? বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? ইনসুলিন কেন দেওয়া হবে বলো? মায়ের হচ্ছে যখন সুগার লেভেলটা অনেক বেশি হয়ে যায় তখন মাকে আমরা ইনসুলিন দিই, তো তাহলে ইনসুলিনের কাজ কি? ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মাল রাখা, তাই তো? তাহলে যদি সেলগুলোকে আমরা যদি ইনসুলিনের রেসপন্সটাকে বাড়িয়ে দিই, ইমপ্রুভ করি, ইনসুলিনের তাহলে কাজটাকে যদি বাড়াই, তাহলে সেটা ব্লাড গ্লুকোজ লেভেলটাকে নর্মাল রাখতে হেল্প করবে, তো সেই জন্য এখানে অপশন বিটা কারেক্ট। হ্যাঁ, গ্লুকোজ লেভেলটা কমানোর জন্য। এবার ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে যায় বলেই তো গ্লুকোজ লেভেলটা বেড়ে যাচ্ছে মায়ের, ইনসুলিনটাকে কাজে লাগাতে যখন পারে না তখন তো গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে, এটা আমরা একটা কজে পড়লাম তো। তাহলে সেই রেজিস্ট্যান্সটাকে রিডিউস করছে এবং সেলের ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বাড়ায়, সেল যাতে ইনসুলিনটাই আরো ভালো রেসপন্ড করে, সেটাকে কাজে লাগাতে পারে, সেইটাকে বাড়ানোর জন্য মডারেট এক্সারসাইজ হেল্প করে। আচ্ছা, এবার নেক্সট দেখো, which blood glucose value is commonly used as a fasting target in pregnancy?
হ্যাঁ, অপশন এ কারেক্ট, লেস দ্যান 95। আমরা পড়েছিলাম লেস দ্যান 90, তো ওই 90 এর আশেপাশে 95 লেস দ্যান, এটাই আনসার। এবার দেখো বলছে তাহলে অপশন এ এখানে কারেক্ট, ঠিক আছে, লেস দ্যান 95 এটাই টার্গেট। আচ্ছা, এবার দেখো অ্যাজ প্রেগনেন্সি অ্যাডভান্সেস ইনসুলিন রিকোয়ারমেন্ট জেনারেলি, অপশন এ বলছে ডিক্রিজ কন্টিনিউয়াসলি, অপশন বি ইনক্রিজ বিকজ অফ ইনক্রিজিং ইনসুলিন রেজিস্ট্যান্স, অপশন সি রিমেন এক্স্যাক্টলি দ্য সেম, অপশন ডি বিকাম আননেসেসারি। অপশন বি কারেক্ট, এটা ইনসুলিনটাকে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেয় সেই জন্য। তারপরে দেখো কি বলছে, আফটার ডেলিভারি ইনসুলিন রিকোয়ারমেন্টস ইন আ ডায়াবেটিক ওম্যান usually increase sharply, decrease rapidly, remain unchanged আর become permanently zero। কোন অপশনটা হবে? আফটার ডেলিভারি ইনসুলিন রিকোয়ারমেন্টস ইন আ ডায়াবেটিক ওম্যান ইউজুয়ালি, এটাও আমি পড়াতে বলেছিলাম। অপশন বি যারা বলছো সেটা হচ্ছে কারেক্ট, ডিক্রিজ র্যাপিডলি। ঠিক আছে, ডেলিভারির পরে ইনসুলিন রিকোয়ারমেন্টটা কমে যায়। কেন কমছে? কেননা বললাম যে প্লাসেন্টাল যে হরমোনগুলো সেগুলো আরো রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেয়। তাই যখন ডেলিভারি হয়ে গেল, প্লাসেন্টা রিমুভ হয়ে গেল, তাহলে প্লাসেন্টাল হরমোনগুলোর তখন থাকছে না, সেই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্সটা ততটা থাকছে না। ঠিক আছে, সেই জন্য ইনসুলিন রিকোয়ারমেন্টসটা র্যাপিডলি ডিক্রিজ করে সেই সময় আফটার ডেলিভারি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যেহেতু প্লাসেন্টা রিমুভ হয়ে গেল, প্লাসেন্টাল হরমোনাল যে অ্যাকশনগুলো সেটাও আমরা তাহলে সেই সময় থাকছে না, তার এফেক্ট থাকছে না, সেই জন্য ইনসুলিন রিকোয়ারমেন্টটা অনেকটা কমছে। আচ্ছা, তারপরে নেক্সট দেখো, এ সিরিয়াস মেটাবলিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস ডিউরিং প্রেগনেন্সি ইজ, কোনটা হয়? টোয়েন্টি ফোরেরটা দেখো, এ সিরিয়াস মেটাবলিক কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস ডিউরিং প্রেগনেন্সি। ডিউরিং প্রেগনেন্সিতে ডায়াবেটিসের ফলে কোন সিরিয়াস কমপ্লিকেশনসটা দেখা যেতে পারে? সিরিয়াস মেটাবলিক কমপ্লিকেশনস, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, নাকি হাইপোথার্মিয়া, নাকি অ্যাপেন্ডিসাইটিস, নাকি ওটাইটিস মিডিয়া? কোন কমপ্লিকেশনসটা দেখা যেতে পারে? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। ঠিক আছে, এটাই হচ্ছে সিরিয়াস মেটাবলিক কমপ্লিকেশনস, এটা ডেভেলপ করতে পারে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কারেক্ট আনসার। নেক্সট দেখো, তারপর ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ইজ ক্যারেক্টারাইজড বাই, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসটা কি? কিটোন প্রোডাকশনস অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস, লো কিটোনস অ্যান্ড অ্যালকালোসিস, সিভিয়ার হাইপোক্যালসেমিয়া অনলি, ইনক্রিজড হিমোগ্লোবিন অনলি। অপশন এটা হচ্ছে কারেক্ট, কিটোন প্রোডাকশন অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, 23-এরটা পড়াইনি। ও আচ্ছা আচ্ছা, দ্য ফল ইন ইনসুলিন রিকোয়ারমেন্টস আফটার ডেলিভারি ইজ মেইনলি ডিউ টু, আচ্ছা এটা তো আগের কোশ্চেনটাতেই বললাম, এটাও সবাই পারবে, বলো কি হবে? কেন আফটার ডেলিভারি ইনসুলিন রিকোয়ারমেন্টটা ফল করছে? ইনক্রিজ প্লাসেন্টাল হরমোন বেড়ে যায় বলে, নাকি প্লাসেন্টা রিমুভ করে দেওয়া হচ্ছে তার জন্য, নাকি ফিটাল ইনসুলিন ইনক্রিজ হচ্ছে, আর নাকি মেটার্নাল কর্টিজল ইনক্রিজ করে তার জন্য? এটা প্লাসেন্টা যেহেতু রিমুভ করে দেওয়া হচ্ছে আফটার ডেলিভারি, সেই জন্য ইনসুলিন রিকোয়ারমেন্টটা ফল করে। ঠিক আছে, অপশন বিটা কারেক্ট।
আচ্ছা, তারপরে দেখো 26, এ নিউবর্ন অফ আ ডায়াবেটিক মাদার শুড বি মনিটর পার্টিকুলারলি ফর, কোনটার জন্য আমরা পার্টিকুলার মনিটর করব নিউবর্নকে? হাইপোগ্লাইসিমিয়া, হাইপারন্যাট্রেমিয়া, হাইপারটেনশন, হাইপারথাইরয়েডিজম। হাইপোগ্লাইসিমিয়া, ঠিক আছে, হাইপোগ্লাইসিমিয়া কারেক্ট অ্যান্সার। তারপরে নেক্সট দেখো, বলছে হুইচ নিওনেটাল কমপ্লিকেশনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্যান্টস অফ ডায়াবেটিক মাদার, কোন নিওনেটাল কমপ্লিকেশনসটা অ্যাসোসিয়েটেড থাকে ডায়াবেটিক মাদারদের, ইনফ্যান্টদের? কোনটা হবে বলো? কেন হবে বলতে পারবে? কেন হবে? অপশন এটা কেন হবে বলো? মুখে বলতে পারো, মাইক অন আছে। রেড ব্লাড সেলের পরিমাণটা বেশি থাকে তার জন্য, আরবিসি। হ্যাঁ, কেন আরবিসিটা বেশি প্রোডাকশন হচ্ছে? আরবিসি কেন বেশি প্রোডাকশন হচ্ছে? জেনেটিক কারণের জন্য হতে পারে। ফিটাল হাইপোক্সিয়ার জন্য। হ্যাঁ, আরবিসি অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়, তাই তো? আরবিসিতে যে হিমোগ্লোবিন থাকে সেটা অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়, ফিটাসের মধ্যে হাইপক্সিয়া ডেভেলপ করে। কেন হাইপক্সিয়া হচ্ছে? দেখো ফিটাসের যে, আমি বল, হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলুন ম্যাম, বলুন। দেখো আমরা কি দেখলাম আগে, যে ফিটাসের মধ্যে হাইপার ইনসুলিনিমিয়া ডেভেলপ হয়, তাই তো? মায়ের হাইপার গ্লাইসিমিয়া থেকে হাইপার ইনসুলিনিমিয়া হলো, মানে ইনসুলিন লেভেলটা বেড়ে যাচ্ছে। এবার ইনসুলিনের কিন্তু বললাম যেটা, যে গ্লুকোজটাকে সেলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে ইউটিলাইজেশনের জন্য করে, তাহলে কি করে, এটা প্রমোট করছে গ্রোথকে, ফিটাল গ্রোথকে হেল্প করছে এবং ফিটাল মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে প্রমোট করে, ঠিক আছে? তারপরে ফিটাসের যখন মেটাবলিক অ্যাক্টিভিটিটা যখন বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, তার বেশি অক্সিজেন ডিমান্ডটা বেড়ে যাবে। এবার কিন্তু অক্সিজেনটা তো অত বেশি যাচ্ছে না, মানে নর্মাল যতটা যাওয়ার কথা ততটা যাচ্ছে, কিন্তু ওর মেটাবলিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে বলে বেশি অক্সিজেন আরো ডিমান্ড করছে, তার ফলে ফিটাল হাইপক্সিয়া ডেভেলপ হবে। এবার যখন হাইপক্সিয়া হচ্ছে তখন কম্পেনসেটরি মেকানিজম হিসাবে তখন কি হয়, বেশি আরবিসি প্রোডাকশনটা বেড়ে যায় যাতে অক্সিজেনটা সাপ্লাই করা যায়, সেই জন্যই পলিসাইথেমিয়া দেখা যায়, ঠিক আছে? বুঝতে পেরেছো তাহলে কেন হাইপক্সিয়া হচ্ছে? যেহেতু মেটাবলিক অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, তার ফলে অক্সিজেনের ডিমান্ডটা ইনক্রিজ করছে, কিন্তু ততটা অক্সিজেন পাচ্ছে না, সেই জন্য হাইপক্সিয়া হচ্ছে। এবার তখন সেই হাইপক্সিয়াটাকে কারেকশনের জন্য কি হয়, আরবিসি বেশি প্রোডাকশন হচ্ছে যাতে অক্সিজেনের ডিমান্ডটা মিট করা যায়, সেই জন্য পলিসাইথেমিয়া দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এবার নেক্সট দেখো, বলছে আফটার জেস্টেশনাল ডায়াবেটিস পোস্টপার্টাম 28 বলছি, ঠিক আছে? After gestational diabetes, postpartum glucose testing is generally recommended at, হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে পোস্টপার্টাম পিরিয়ডে কখন গ্লুকোজ টেস্টটা সাধারণত রেকমেন্ড করা হয়? 24 আওয়ার্স, 1 উইক, 4 to 12 উইকস, 2 ইয়ার্স অনলি। আমি জানি এটা তোমরা অপশন এই বলবে, অপশন এটা এখানে হবে না, এখানে অপশন সি হবে, 4 to 12 উইকস, ঠিক আছে? কেন বলো তো অপশন এ হচ্ছে না? এটা জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে জিজ্ঞেস করছি। এবার সাধারণত যদি হচ্ছে যে ওভার ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে তোমার একটা 24 আওয়ার্সের মধ্যে একটা টেস্ট করে দেখা হয় যে ইনসুলিন রিকোয়ারমেন্টটা কতটা কম আছে, সেটা দেখে ইনসুলিনের ডোজটা ঠিক করে, ঠিক আছে?
ইনসুলিনের ডোজটা ঠিক করার জন্য সাধারণত 24 আওয়ার্সের মধ্যে করা হয়, কিন্তু মায়ের হচ্ছে যে গ্লুকোজ লেভেলটা কত আছে তার জন্য তো একটুখানি সময় দিতে হবে, কেননা সাথে সাথে প্লাসেন্টাটা যে রিমুভ করা হলো, প্লাসেন্টাল হরমোনের লেভেলটা কমে গেল বলে সাথে সাথে তো আর ইনসুলিনটা মানে সাথে সাথে মায়ের গ্লুকোজ লেভেলটা ঠিক হয়ে যাবে না, তাই তো? তাকে তো একটুখানি স্টেবিলাইজ হতে টাইম দিতে হবে। সেই জন্য এই 4 to 12 উইকস এই টাইমটা অ্যাকিউরেট, যেখানে মায়ের গ্লুকোজ লেভেলটা দেখে দেখা হয় যে মানে তার হচ্ছে যে গ্লুকোজ লেভেলটা কতটা বেশি না কম, ঠিক আছে, কতটা হচ্ছে যে আরো কমপ্লিকেশনের দিকে যাচ্ছে সেটা ওই 4 to 12 উইকসে টেস্ট করে দেখা হয়, ঠিক আছে, যেহেতু একটু টাইম লাগে স্টেবিলাইজ হতে, তাই জন্য 4 to 12 উইকস এটা হচ্ছে বেস্ট পোস্টপার্টাম পিরিয়ডে, যে সময়টা গ্লুকোজ লেভেলটা মনিটর করে ডিসাইড করা হয় যে মায়ের মধ্যে ডায়াবেটিসটা তখনও কন্টিনিউ চলছে নাকি না রিজলভ হয়ে গেছে। জেস্টেশনাল ডায়াবেটিস যেহেতু, সেটা তো আবার ঠিক হয়ে যায়, তো সেটাই জন্য 4 to 12 উইকসে করে দেখে ডিসাইড করা হয় সেটা, ঠিক আছে। সেই জন্য 4 to 12 উইকস হচ্ছে এটা রেকমেন্ডেড পিরিয়ড। অপশন সিটা কারেক্ট, এখানে 24 আওয়ার্স নয়, অত তাড়াতাড়ি স্টেবিলাইজ হবে না, ঠিক আছে, সেই জন্য 4 to 12 উইকসে করে দেখে ডিসাইড করা হয়। এবার নেক্সট দেখো, ওম্যান উইথ প্রিভিয়াস জিডিএম হ্যাভ অ্যান ইনক্রিজ ফিউচার রিস্ক অফ, যদি ওমেনের প্রিভিয়াস জিডিএম থাকে তাহলে সেক্ষেত্রে ফিউচারে কি রিস্ক ইনক্রিজ হয়? টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, ডায়াবেটিস ইনসিপিডাস আর অ্যাডিশন ডিজিজ। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করতে পারে, ঠিক আছে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস যদি প্রিভিয়াস জিডিএম থাকে তাহলে সেক্ষেত্রে ফিউচারে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হওয়ার চান্স থাকে। আচ্ছা, তারপরে দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল অফ ডায়াবেটিস ম্যানেজমেন্ট ডিউরিং প্রেগনেন্সি ইজ, বলছে যে মোস্ট ইম্পর্টেন্ট গোল কি ডিউরিং প্রেগনেন্সি ডায়াবেটিস ম্যানেজমেন্টের? হ্যাঁ, অপশন বিটা কারেক্ট, গুড মেটারনাল গ্লাইসেমিক কন্ট্রোলটাকে মেনটেন করার জন্য এবং কমপ্লিকেশনস প্রিভেন্ট করার জন্য, এটাই হচ্ছে মেন এইম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রিটার্ম লেবার থেকে কোশ্চেন করবো। প্রিটার্ম লেবার ইজ ডিফাইন্ড অ্যাজ লেবার অকারিং বিফোর, তাহলে ডায়াবেটিসটা কিছুটা পড়া হলো তো? আবার একবার রিভিশন হয়ে গেল, তাই তো? ঠিক আছে, এবার দেখো প্রিটার্ম লেবারে কি বলছে। প্রিটার্ম লেবার ইজ ডিফাইন্ড অ্যাজ লেবার অকারিং বিফোর 28 উইকস, 32 উইকস, 37 কমপ্লিটেড উইকস না 40 উইকস, কখন হলে প্রিটার্ম বলবো? কোন সময়ের আগে হলে সেটাকে প্রিটার্ম বলবো? অপশন সি, 37 কমপ্লিটেড উইকসের যদি আগে লেবার স্টার্ট হয়, ঠিক আছে, তাকে প্রিটার্ম লেবার বলা হয়। তারপরে নেক্সট দেখো, প্রিটার্ম বার্থ ইজ ওয়ান দ্যাট অকার্স বিফোর, প্রিটার্ম বার্থ এবার বলছে, সেটা কখন বলবো, কত আগে হলে? এটাও একই, 37 কমপ্লিটেড উইকসের আগে হলে। হ্যাঁ, এবার দেখো PROM স্ট্যান্ডস ফর, PROMটা কি? প্রলং নয়, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, ঠিক আছে, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেনকে PROM বলা হয়, ঠিক আছে। না, অপশন সি নয়, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেনকে PROM বলে। তারপরে নেক্সট দেখো, PPROM মানে কি? একদম অপশন বি হচ্ছে যে কারেক্ট, রাপচার অফ মেমব্রেন বিফোর লেবার অ্যান্ড বিফোর 37 উইকস, সেটাকে প্রিটার্ম প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন বলে, ঠিক আছে। প্রিটার্ম যেহেতু 37 উইকসের তাহলে আগে হচ্ছে এবং বিফোর লেবার যদি হয় সেক্ষেত্রে PPROM বলে তাকে। এবার দেখো বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ প্রিটার্ম লেবার ইজ,
হ্যাঁ, অপশন এ রেগুলার রেগুলার একটা ইউটেরাইন কন্ট্রাকশনস উইথ সার্ভাইকাল চেঞ্জ। ঠিক আছে, অপশন এ। আচ্ছা, এবার 6 দেখো, হুইচ ইজ আ মেজর রিস্ক ফ্যাক্টরস ফর স্পন্টেনিয়াস প্রিটার্ম বার্থ। স্পন্টেনিয়াস প্রিটার্ম বার্থে কি মেজর রিস্ক ফ্যাক্টর আছে? প্রিভিয়াস প্রিটার্ম বার্থ, অপশন বি প্রিভিয়াস টার্ম বার্থ, অপশন সি মেটার্নাল মায়োপিয়া, অপশন ডি মাইল্ড অ্যানিমিয়া। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট। প্রিভিয়াস যদি প্রিটার্ম বার্থ থাকে সেক্ষেত্রে মেজর রিস্ক স্পন্টেনিয়াস প্রিটার্ম বার্থ হওয়ার। এবার দেখো 7 বলছে, হুইচ ইনফেকশনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্রিজ রিস্ক অফ প্রিটার্ম লেবার? জেনিটাল ট্র্যাক ইনফেকশনস, কমন কোল্ড, কনজাংটিভাইটিস, ওটাইটিস এক্সটার্না। হ্যাঁ, অপশন এ জেনিটাল ট্র্যাক ইনফেকশনস। তারপরে দেখো, হুইচ কন্ডিশন ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ প্রিটার্ম লেবার বিকজ অফ ইউটেরাইন ওভার ডিস্টেনশন? কোনটা হবে? ইউটেরাইন ওভার ডিস্টেনশনটা মাল্টিপল প্রেগনেন্সিতে দেখা যায়, তাই মাল্টিপল প্রেগনেন্সিটা কারেক্ট। ঠিক আছে, সেক্ষেত্রে রিস্ক অফ প্রিটার্ম লেবারটা বাড়ছে। আচ্ছা, এবার দেখো কি বলছে, হুইচ সার্ভাইকাল কন্ডিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেকারেন্ট সেকেন্ড ট্রাইমেস্টার লস অ্যান্ড প্রিটার্ম বার্থ? কোন সার্ভাইকাল কন্ডিশনটা অ্যাসোসিয়েটেড রয়েছে রেকারেন্ট সেকেন্ড ট্রাইমেস্টার লস এবং প্রিটার্ম বার্থের সাথে? সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে। ঠিক আছে, অপশন এ কারেক্ট। নেক্সট দেখো, দ্য মোস্ট কমন সিমটমস সাজেস্টিং প্রিটার্ম লেবার ইজ। মোস্ট কমন সিমটমস যেটা প্রিটার্ম লেবার সাজেস্ট করছে সেটা কি? রেগুলার ইউটেরাইন কন্ট্রাকশনস, অপশন এ। আচ্ছা, তারপরে 11 দেখো, হুইচ ইনভেস্টিগেশনস ক্যান হেল্প অ্যাসেস সার্ভাইকাল শর্টেনিং অ্যান্ড রিস্ক অফ প্রিটার্ম বার্থ? কোন ইনভেস্টিগেশনসটা করা হয়? হ্যাঁ, অপশন এ ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড করা হয়। তারপরে দেখো, এ শর্ট সার্ভাইকাল লেন্থ অন ট্রান্সভাজাইনাল আল্ট্রাসাউন্ড জেনারেলি ইন্ডিকেট। যদি টিভিএস করে দেখা যায় যে শর্ট সার্ভাইকাল লেন্থ আছে, তাহলে সেটা কি ইন্ডিকেট করে? ইনক্রিজ রিস্ক অফ প্রিটার্ম বার্থ, রিডিউসড রিস্ক অফ প্রিটার্ম বার্থ, পোস্টার্ম প্রেগনেন্সি, নাকি ফিটাল ম্যাক্রোসোমিয়া? হ্যাঁ, অপশন এ কারেক্ট, ইনক্রিজ রিস্ক অফ প্রিটার্ম বার্থ। আচ্ছা, তারপরে দেখো বলছে, হুইচ টেস্ট মে বি ইউজড টু অ্যাসেস দ্য রিস্ক অফ ইমিডিয়েট প্রিটার্ম বার্থ ইন সিলেক্টেড উমেন? কোন টেস্টটা করা হচ্ছে অ্যাসেস করার জন্য? ফিটাল ফাইবোনেকটিন টেস্ট করা হয়। তারপরে দেখো, the main purpose of antenatal corticosteroid in threatened preterm birth is to কেন দেয়া হয়? stop all uterine contractions, accelerate fetal lung maturations, increase maternal blood pressure, prevent maternal anemia। কেন corticosteroid antenatally দেয়া হয়? accelerate fetal lung maturation। যদি 34 weeks এর আগে ডেলিভারি হয়ে যেতে পারে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে অ্যান্টিনাটাল কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়। ঠিক আছে, যাতে ফিটাল লাং ম্যাচুরেশনটা অ্যাসিলারেট করা যায়। তারপরে দেখো বলছে, হুইচ কর্টিকোস্টেরয়েড আর কমনলি ইউজড ফর ফিটাল লাং ম্যাচুরেশন? অপশন এ বিটামেথাজোন অর ডেক্সামেথাজোন, এগুলোই কমনলি ইউজ করা হয়। তারপরে দেখো, দ্য ইউজুয়াল গোল অফ টোকোলাইটিক থেরাপি ইজ টু। গোল কি আছে টোকোলাইটিক থেরাপি? পার্মানেন্টলি প্রিভেন্ট লেবার, ডিলে ডেলিভারি ফর আ শর্ট পিরিয়ডস, increase uterine contractions, induce fetal lung growth directly। পার্মানেন্টলি কিন্তু প্রিভেন্ট করতে পারে না, এটা টেম্পোরারিলি করে। ঠিক আছে, টোকোলাইটিক ড্রাগ দিলে কিন্তু পার্মানেন্টলি আমরা প্রিভেন্ট করতে পারি না লিভারটাকে। এটা একটা টেম্পোরারি বা একটা শর্ট পিরিয়ডস এর জন্য ডিলে করা যায় ডেলিভারিটাকে। ঠিক আছে, টোকোলাইটিক থেরাপি দিয়ে সাধারণত একটা শর্ট পিরিয়ডস এর জন্য আমরা ডেলিভারিটাকে ডিলে করতে পারি। ভালো করে মনে রাখবে, এটা অপশন বি কিন্তু কারেক্ট। পুরোপুরি পার্মানেন্ট এটা হচ্ছে ডিলে করা যাবে না, এটা কিছু দিনের জন্য আমরা ডিলে করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, টোকোলাইসিস মে প্রোভাইড টাইম ফর। টোকোলাইসিস দিয়ে আমরা কি মানে কেন আমরা এটা দিচ্ছি, কিসের জন্য টাইমটা আমরা পাচ্ছি? অ্যাডমিনিস্ট্রেশন অফ কর্টিকোস্টেরয়েড অ্যান্ড মেটার্নাল ট্রান্সফার টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফেসিলিটি। অপশন এ এটা বলছে।
আচ্ছা, অপশন বি বলছে ডেভেলপমেন্ট অফ ফিটাল অ্যানোমালিজ, অপশন সি মেটারনাল ওয়েট লস, অপশন ডি ট্রিটমেন্ট অফ ক্রনিক অ্যানিমিয়া। অপশন এ হচ্ছে কারেক্ট। টোকোলাইসিস দেওয়ার মেন গোল হলো যাতে সেই সময়ের মধ্যে কিছুটা একটা টেম্পোরারি ডিলে করে, তো সেই সময়ের মধ্যে কর্টিকোস্টেরয়েডটা দেওয়া হচ্ছে। এবার কর্টিকোস্টেরয়েড দেওয়ার সাথে সাথে তো লাং ম্যাচুরিটি অ্যাচিভ হয় না, সেটাও তো একটু টাইম লাগে। এবার সেই জন্য ওই যাতে 48 বা 72 আওয়ার্স মতো টাইম পাওয়া যায়, সেই জন্য টোকোলাইসিস দিয়ে ডিলে করা হয় টেম্পোরারিলি, ঠিক আছে। আর সেই সময়ের মধ্যে মাকেও যদি একটা ভালো নিকু ফেসিলিটিস হসপিটালে ট্রান্সফার করা হয় তাহলে সেটার টাইমটাও পাওয়া যাবে। আচ্ছা, এবার তারপরে বলছে 18 দেখো, ম্যাগনেসিয়াম সালফেট মে বি গিভেন বিফোর ভেরি প্রিটার্ম বার্থ প্রাইমারিলি ফর। কেন দেওয়া হয় ম্যাগনেসিয়াম সালফেট প্রিটার্ম বার্থে? ফিটাল নিউরো প্রোটেকশনের জন্য দেওয়া হয়, ঠিক আছে। অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে দেখো, PROM ইজ ডিফাইন্ড অ্যাজ রাপচার অফ মেমব্রেন আফটার লেবার বিগিনস, বিফোর দ্য অনসেট অফ লেবার, আফটার ডেলিভারি আর অনলি বিফোর 28 উইকস। হ্যাঁ, এখানে অপশন বি হচ্ছে কারেক্ট। বিফোর দ্য অনসেট অফ লেবার যদি হয় সেটাকে PROM বলে। আচ্ছা, তারপরে বলছে PPROM refers to rupture of membrane before labor and before 37 weeks, after 37 weeks and before labor, during the second stage of labor or after delivery. এটা হচ্ছে অপশন এ কারেক্ট, বিফোর লেবার এবং বিফোর 37 উইকস, ঠিক আছে। এবার ক্লাসিক সিমটমস অফ PROM, কি ক্লাসিক সিমটমস আছে? সাডেন লিকেজ অর গাশ অফ ফ্লুইডস ফ্রম দ্য ভ্যাজাইনা, সিভিয়ার চেস্ট পেন, হেমাপ্টিসিস, ব্লাড ইনফিউশন। সাডেন লিকেজ অর গাশ অফ ফ্লুইড ফ্রম দ্য ভ্যাজাইনা, ঠিক আছে, অপশন এ কারেক্ট। তারপরে দেখো, হুইচ টেস্ট ক্যান হেল্প কনফার্ম রাপচার অফ মেমব্রেন বাই ডিটেক্টিং অ্যালকালাইন অ্যামনিওটিক ফ্লুইড। কোন টেস্টটা হেল্প করছে রাপচার অফ মেমব্রেনটাকে ডিটেক্ট করতে? এই অ্যালকালাইন অ্যামনিওটিক, বা হচ্ছে যে যার মাধ্যমে আমরা অ্যালকালাইন অ্যামনিওটিক ফ্লুইডটা ডিটেক্ট করে আমরা কনফার্ম হতে পারি রাপচার অফ মেমব্রেন আছে, ঠিক আছে। অ্যালকালাইন অ্যামনিওটিক ফ্লুইড ডিটেক্ট করা হয় কার মাধ্যমে? নাইট্রোজাইন টেস্ট, হুম টেস্ট, স্কিলিং টেস্ট আর মান্টু টেস্ট। নাইট্রোজাইন টেস্ট, ঠিক আছে, নাইট্রোজাইন টেস্ট। তারপরে বলছে অন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনস অ্যামনিওটিক ফ্লুইড মে শো আ ক্যারেক্টারিস্টিক। মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে কিরকম দেখা যায়? অপশন এ ফার্ন প্যাটার্ন, হ্যাঁ একদম, এই অপশন এ হচ্ছে যে কারেক্ট। না, রুলেক্স প্যাটার্ন নয়, টার্গেট সেল প্যাটার্নও নয়, সিকল সেল প্যাটার্নও নয়, এটা হচ্ছে ফার্ন প্যাটার্নের হয়ে থাকে, ঠিক আছে। মাইক্রোস্কোপে দেখলে ফার্ন প্যাটার্ন লাগে। তারপরে দেখো নেক্সট বলছে in suspected PROM, repeat digital vaginal examinations should generally be avoided because they suspected যদি PROM থাকে তাহলে সেক্ষেত্রে রিপিটেড ডিজিটাল ভ্যাজানাল এক্সামিনেশনস জেনারেলি অ্যাভয়েড করা হয়। কেন? ইনক্রিজ দ্য রিস্ক অফ ইনফেকশনস, ইনক্রিজ ফিটাল ওয়েট, কজ মেটারনাল হাইপারটেনশন আর রিডিউস অ্যামনিওটিক ফ্লুইড প্রোডাকশন। কোনটা হবে সাসপেক্টেড PROM যদি থাকে? ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন থাকে, ডিজিটাল বারবার যদি এক্সামিনেশনস করা হয় তাহলে সেক্ষেত্রে রিস্ক অফ ইনফেকশনটা ইনক্রিজ করে। আচ্ছা, তারপরে নেক্সট দেখো, এ মেজর মেটারনাল কমপ্লিকেশনস অফ প্রলং রাপচার অফ মেমব্রেন ইজ কোরিও অ্যামনিওনাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, ক্যাটারাক্ট, হাইপারথাইরয়েডিজম। কোরিও অ্যামনিওনাইটিস হওয়ার চান্স থাকে, ঠিক আছে। এবার বলছে মেজর ফিটাল কমপ্লিকেশনস অফ PPROM ইজ, মেজর কি ফিটাল কমপ্লিকেশনস হয়? প্রি ম্যাচুরিটি, পোস্ট ম্যাচুরিটি, ম্যাক্রোসোমিয়া, মেটারনাল অ্যানিমিয়া। প্রি ম্যাচুরিটি, ঠিক আছে, অপশন এ কারেক্ট। তারপরে দেখো, হোয়েন PPROM অকার্স ভেরি আর্লি ইন প্রেগনেন্সি, প্রলং সিভিয়ার অলিগোহাইড্রোমিয়াস মে কজ। যখন হচ্ছে PPROM হচ্ছে ভেরি আর্লি প্রেগনেন্সিতে, তখন হচ্ছে প্রলং সিভিয়ার অলিগোহাইড্রোমিয়াসের ফলে কি হয়? পালমোনারি হাইপোপ্লাসিয়া, ফিটাল ম্যাক্রোসোমিয়া, পলিসাইথেমিয়া, মেটারনাল ডায়াবেটিস। সিভিয়ার অলিগোহাইড্রোমিয়াস যদি থাকে, প্রলং পিরিয়ডস ধরে যদি সিভিয়ার অলিগোহাইড্রোমিয়াস হয় তাহলে তার ফলে কি হতে পারে? পালমোনারি হাইপোপ্লাসিয়া, ফিটাল ম্যাক্রোসোমিয়া,
অলিগোহাইড্রামনিয়াসের সাথে ম্যাক্রোসোমিয়া ধরবেই না। কি হতে পারে? পালমোনারি হাইপোপ্লাসিয়া হতে পারে, এটাও পড়িয়েছি। সিভিয়ার যদি অলিগোহাইড্রামনিয়াস থাকে, অলিগোহাইড্রামনিয়াসের পরে কিন্তু পালমোনারি হাইপোপ্লাসিয়া হতে পারে, লাংস ঠিকমতো ডেভেলপমেন্ট হয় না। ঠিক আছে, এবার বলছে ইন পিপিআরওএম অ্যান্টিবায়োটিক্স আর মেনলি ইউজ টু। কেন দেওয়া হয়? অ্যান্টিবায়োটিক রিডিউস ইনফেকশনস অ্যান্ড প্রলং প্রেগনেন্সি ইন অ্যাপ্রোপ্রিয়েট কেসেস, ইনডিউস লেবার ইমিডিয়েটলি, ইনক্রিজ ফিটাল হার্ট রেট, আর ট্রিট মেটার্নাল হাইপারটেনশন। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, হুইচ ফাইন্ডিংস ইন আ ওম্যান উইথ পিপিআরওএম is particularly concerning for intrauterine infections? Maternal fever and uterine tenderness, mild ankle edema, increased appetite, maternal bradycardia. ইনফেকশনস মানেই বোঝা যাচ্ছে মেটার্নাল ফিভার অ্যান্ড ইউট্রাইন টেন্ডারনেস। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে বলছে দ্য ম্যানেজমেন্ট অফ পিপিআরওএম প্রাইমারিলি ডিপেন্ডস অন gestational age, maternal fetal conditions, presence of infections or complications. Option B বলছে maternal height alone, option C fetal sex, আর option D maternal blood glucose alone. একদম, তাহলে ম্যানেজমেন্ট অফ পিপিআরওএম টা ডিপেন্ডস করছে জেস্টেশনাল এজ, মেটার্নাল ফিটাল কন্ডিশনস, প্রেজেন্স অফ ইনফেকশনস অর কমপ্লিকেশনস এর উপর। ঠিক আছে, অপশন এ। এবার দেখো এইচআইভি থেকে কোশ্চেন আছে। এইচআইভি স্ট্যান্ডস ফর হিউম্যান, কে এ বলেছে? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। ঠিক আছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তারপর নেক্সট দেখো, এইচআইভি প্রাইমারিলি অ্যাটাকস উইথ সেলস অফ দ্য ইমিউন সিস্টেম। কোন সেলসকে অ্যাটাক করে? CD4 টি লিম্ফোসাইটসকে। ঠিক আছে, এবার নেক্সট বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট গোল অফ এইচআইভি ট্রিটমেন্ট ডিউরিং প্রেগনেন্সি ইজ টু increase maternal weight, reduce maternal viral load, and prevent mother to child transmission, increase fetal heart rate, prevent anemia. এখানে অপশন বি কারেক্ট, কেননা এইচআইভি ট্রিটমেন্ট ডিউরিং প্রেগনেন্সি করা হচ্ছে, তার গোলই হলো মেটার্নাল ভাইরাল লোডটাকে কমানো এবং মাদার টু চাইল্ড ট্রান্সমিশনটাকে প্রিভেন্ট করা। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 4, এইচআইভি ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম মাদার টু বেবি। কিভাবে ট্রান্সমিটেড হয়ে থাকে, ও কখন ট্রান্সমিটেড হয়ে থাকে? আচ্ছা, অনলি ডিউরিং প্রেগনেন্সি, অনলি ডিউরিং লেবার, ডিউরিং প্রেগনেন্সি, লেবার, ডেলিভারি অ্যান্ড ব্রেস্ট ফিডিং, আর অনলি আফটার বার্থ। হ্যাঁ, অপশন সি। ডিউরিং প্রেগনেন্সিতেও হতে পারে, লেবার ডেলিভারির সময়ও হতে পারে, ব্রেস্ট ফিডিং এর মাধ্যমেও যেতে পারে। আচ্ছা, তারপরে 5 দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য রিস্ক অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশনস অফ এইচআইভি। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর কোনটা? আচ্ছা, মেটার্নাল ভাইরাল লোড, মেটার্নাল হাইট, মেটার্নাল ব্লাড গ্রুপ, আর ফিটাল সেক্স। মেটার্নাল ভাইরাল লোডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যার মধ্যে ভাইরাল লোড যত বেশি, সে তত ট্রান্সমিট করবে ইনফেকশনসটা চাইল্ডের মধ্যে। আচ্ছা, তারপরে দেখো বলছে এফেক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ডিউরিং প্রেগনেন্সি প্রাইমারিলি হেল্পস টু। কি হেল্প করে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি? ইনক্রিজ ভাইরাল লোড, রিডিউস মেটার্নাল ভাইরাল লোড, ইনক্রিজ ফিটাল ইনফেকশনস, কজ ফিটাল অ্যানিমিয়া। রিডিউস করছে মেটার্নাল ভাইরাল লোডটাকে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। ঠিক আছে, এআরটি। এবার বলছে এআরটি স্ট্যান্ডস ফর, এটা সবাই পারবে বলো, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। নেক্সট দেখো, হুইচ টেস্ট ইজ কমনলি ইউজড টু মনিটর এইচআইভি ডিজিজ অ্যান্ড ইমিউন স্ট্যাটাস? কোন টেস্টটা সাধারণত করা হয় এইচআইভি ডিজিজ এবং ইমিউন স্ট্যাটাসটাকে মনিটর করার জন্য? CD4 কাউন্ট। ঠিক আছে, তারপরে দেখো, হুইচ টেস্ট ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর অ্যাসেসিং দ্য রিস্ক অফ এইচআইভি ট্রান্সমিশন টু দ্য বেবি? কোনটা হবে? এইচআইভি ভাইরাল লোড। ঠিক আছে, আচ্ছা 10 দেখো, a pregnant woman diagnosed with HIV should stop all medicines, receive appropriate antiretroviral therapy, avoid antenatal care, or wait until delivery to start treatment. অপশন বি হচ্ছে কারেক্ট, তাকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নিতে হবে। ঠিক আছে, আচ্ছা 11 কি বলছে, হুইচ ফ্যাক্টর ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন অফ এইচআইভি? হাই মেটার্নাল ভাইরাল লোড, এটা তো জানো।
হাই মেটারনাল ভাইরাল লোড। তারপরে কি বলছে, এইচআইভি পজিটিভ প্রেগনেন্ট ওম্যান শুড রিসিভ রেগুলার অ্যান্টিনেটাল মনিটরিং অ্যান্ড এইচআইভি কেয়ার। অপশন বি বলছে নো অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশনস। অপশন সি অনলি আয়রন ট্যাবলেটস। অপশন ডি বেড রেস্ট থ্রু আউট প্রেগনেন্সি। অপশন এ হচ্ছে কারেক্ট। তারপরে 13 দেখো, দ্য রিস্ক অফ এইচআইভি ট্রান্সমিশনস ডিউরিং ব্রেস্ট ফিডিং অকার্স বিকজ। অপশন এ এইচআইভি ক্যান বি প্রেজেন্ট ইন breast milk. অপশন বি এইচআইভি is produced by red blood cells. অপশন সি breast milk destroyed HIV. অপশন ডি এইচআইভি cannot enter breast milk. অপশন এ হচ্ছে কারেক্ট, এইচআইভি প্রেজেন্ট থাকছে ব্রেস্ট মিল্ক থেকেও যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো 14 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইম্পর্টেন্ট ফর রিডিউসিং এইচআইভি ট্রান্সমিশনস ডিউরিং প্রেগনেন্সি। মেইনটেনিং অ্যাডহারেন্স টু ART, স্টপিং ART frequently, অ্যাভয়েডিং ভাইরাল লোড টেস্টিং আর ডিলেইং ট্রিটমেন্ট। অপশন এ হচ্ছে তাহলে কারেক্ট, ART কন্টিনিউ করতে হবে, অ্যাডহারেন্স থাকতে হবে ARTর সাথে, ঠিক আছে, কমপ্লায়েন্স করতে হবে। আচ্ছা, তারপরে দেখো দ্য নিউবর্ন অফ অ্যান এইচআইভি পজিটিভ মাদার রিকোয়ার্স। নিউবর্নের কি লাগছে, এইচআইভি পজিটিভ নিউবর্নের appropriate HIV prophylaxis and follow-up according to guideline. Option B no treatment. Option C only vitamin K. Option D immediate blood transfusions. Option A হচ্ছে কারেক্ট, ঠিক আছে, appropriate HIV prophylaxis এবং follow-up। তারপরে কি বলছে, HIV পজিটিভ মাদার্স শুড বি কাউন্সিলড রিগার্ডিং ব্রেস্ট ফিডিং বিকজ। কেন করা হয় কাউন্সিল? হ্যাঁ, এখানে অপশন এ হচ্ছে কারেক্ট, ঠিক আছে। এটা ডিপেন্ড করছে, ফিডিং রেকমেন্ডেশনটা ডিপেন্ড করছে তার হচ্ছে সোশ্যাল ইকোনমিক কন্ডিশন কীরকম আছে, তারপরে কারেন্ট গাইডলাইন্স। সাধারণত WHO রেকমেন্ডেড করছে ব্রেস্ট ফিডিং করতে, ঠিক আছে। তারপরে দেখো 17 বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু আর রুট অফ এইচআইভি ট্রান্সমিশন। সেক্সুয়াল ট্রান্সমিশন, ব্লাড এক্সপোজার, মাদার টু চাইল্ড ট্রান্সমিশন আর ক্যাজুয়াল হ্যান্ডশেকিং। কার মাধ্যমে যায় না? ক্যাজুয়াল হ্যান্ডশেকিং, ঠিক আছে, হ্যান্ডশেক করলে যায় না। এবার বলছে 18 দেখো, এ মেজর বেনিফিটস অফ অ্যাচিভিং অ্যান আনডিটেক্টেবল ম্যাটারনাল ভাইরাল লোড ইজ। আচ্ছা, রিডিউসড রিস্ক অফ সেক্সুয়াল অ্যান্ড পেরিনেটাল এইচআইভি ট্রান্সমিশন। অপশন বি ইনক্রিজ রিস্ক অফ ফিটাল ইনফেকশনস। অপশন সি ইনক্রিজ মেটারনাল ভাইরাল রেপ্লিকেশনস, নাকি অপশন ডি ডেভেলপমেন্ট অফ জেস্টেশনাল ডায়াবেটিস। অপশন এ হচ্ছে কারেক্ট, তাহলে রিডিউস রিস্ক অফ সেক্সুয়াল অ্যান্ড পেরিনেটাল এইচআইভি ট্রান্সমিশন। এবার তারপরে বলছে গুড অ্যাডহারেন্স টু ART ডিউরিং প্রেগনেন্সি ইজ ইম্পর্টেন্ট বিকজ হেল্পস মেনটেন ভাইরাল সাপ্রেশন, ইনক্রিজ HIV replication, prevents fetal growth, causes HIV resistance in every patient. ভাইরাল সাপ্রেশনে হেল্প করছে, অপশন এ হচ্ছে কারেক্ট। তারপর 20 কি বলছে, দ্য ওভারঅল এম অফ ম্যানেজিং HIV ইন প্রেগনেন্সি ইজ। বলো কি? অপশন বি হচ্ছে কারেক্ট, মেনটেন মেটারনাল হেলথ অ্যান্ড মিনিমাইজ ট্রান্সমিশনস টু দ্য ইনফ্যান্ট। তারপরে দেখো পোস্টটার্ম প্রেগনেন্সি থেকে, postpartum pregnancy is defined as pregnancy continuing beyond। কখন বলছে postpartum pregnancy? postpartum, হ্যাঁ, postpartum আর post dated কালকে পড়িয়েছি। postpartum যখন 42 completed weeks এর বেশি হয়ে যাবে, ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট। আর 40 weeks এর বেশি হয়ে গেলে সেটাকে পোস্ট ডেটেড বলছে। আচ্ছা, তারপরে দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ postpartum pregnancy ইজ। কি রিস্ক থাকে? হ্যাঁ, অপশন বি ফিটাল কম্প্রোমাইজ অ্যান্ড স্টিল বার্থ। তারপরে দেখো 3 নাম্বার কি বলছে, হুইচ ইজ দ্য রিস্ক ফ্যাক্টরস ফর postpartum pregnancy। postpartum pregnancy রিস্ক ফ্যাক্টর
হ্যাঁ, অপশন এ প্রিভিয়াস যদি পোস্টটার্ম প্রেগন্যান্সি থাকে। তারপরে কি দেখো, হুইচ হরমোনাল কন্ডিশন ক্যান কজ পোস্টটার্ম প্রেগন্যান্সি? অপশন এ প্লাসেন্টাল সালফাটেজ ডেফিসিয়েন্সি, অপশন বি ইনক্রিজ এইচসিজি প্রোডাকশন, অপশন সি ইনক্রিজ অক্সিটোসিন প্রোডাকশন, অপশন ডি ইনক্রিজ প্রোল্যাক্টিন প্রোডাকশন। অপশন এ প্লাসেন্টাল সালফাটেজ ডেফিসিয়েন্সি, এটার জন্য পোস্টটার্ম প্রেগন্যান্সি হতে পারে। লিভার ইনিশিয়েশন করতে ডিলে হয়, প্রস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হয় না, সেই জন্য ডিলে হচ্ছে। প্লাসেন্টাল সালফাটেজ ডেফিসিয়েন্সি। আচ্ছা, তারপরে নেক্সট দেখো 5, placental sulfurous deficiency can leads to increase estriol productions, decrease estriol productions, increase progesterone production, or increase HCG production. এখানে অপশন বি কারেক্ট। 5 বলছি, 5 এ অপশন বিটা হচ্ছে কারেক্ট। এটা ইস্ট্রিয়াল প্রোডাকশনটাকে কমিয়ে দেয়, যার ফলে প্রস্টাগ্ল্যান্ডিন কম বেরোয়, ঠিক আছে, এবং তার ফলে লিভার ইনিশিয়েশনে ডিলে হয়। আচ্ছা, নেক্সট 06 দেখো, টিপিক্যাল ফিচার অফ আ পোস্ট ম্যাচিওর বেবি। টিপিক্যাল ফিচার কোনটা? অপশন বি রিঙ্কেলড অ্যান্ড পিলিং স্কিন। ঠিক হবে না, ভার্নিক্স ক্যাসিওসা ঠিক হবে না। ভার্নিক্স ক্যাসিওসা আরো ডিসঅ্যাপিয়ার করে, যত প্রেগনেন্সি অ্যাডভান্স হয় তত ডিসঅ্যাপিয়ার করে। রিঙ্কেল অ্যান্ড পিলিং স্কিন হচ্ছে আনসার। তারপরে নেক্সট দেখো, হোয়াই ডাজ সাবকিউটেনিয়াস ফ্যাট ডিক্রিজ ইন আ পোস্ট ম্যাচিওর বেবি? কেন ডিক্রিজ করে? এটাও কালকে এক্সপ্লেন করেছিলাম, বলো কেন। অপশন এ হচ্ছে কারেক্ট। ফিটাল ইউজেস ফ্যাট স্টোর অ্যাজ অ্যান এনার্জি সোর্স ডিউরিং প্রলং প্রেগনেন্সি, ঠিক আছে। কেননা প্লাসেন্টাটা যদি ফাংশন করতে পারে না, তাই জন্য তার কাছে নিউট্রিয়েন্ট সাপ্লাই কমে যাচ্ছে, তাই যে গ্লাইকোজেনটা স্টোর ছিল সেটা থেকে সে এবার এনার্জি নিচ্ছে, তাই জন্য তোমার সাবকিউটেনিয়াস ফ্যাটটা কমে যায়। আচ্ছা, তারপরে দেখো 8 কি বলছে, হুইচ ফাইন্ডিংস ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ পোস্ট ম্যাচুরিটি? হ্যাঁ, অপশন বি লং নেলস অ্যান্ড রিঙ্কল স্কিন। আচ্ছা, তারপরে 9 দেখো, মেকোনিয়াম অ্যাসপিরেশন ইজ আ কনসার্ন ইন পোস্টটার্ম প্রেগনেন্সি বিকজ। কেন মেকোনিয়াম অ্যাসপিরেশনটা একটা কনসার্ন? অপশন এ হচ্ছে যে কারেক্ট, ঠিক আছে। দ্য ফিটাস মে পাস মেকোনিয়াম বিফোর অর ডিউরিং লেবার। তারপরে দেখো অপশন, তারপরে দেখো 10 বলছে, এ কমন মেথড অফ ফিটাল সার্ভিলিয়েন্স ইন পোস্টটার্ম প্রেগনেন্সি। কমন মেথড কি আছে ফিটাল সার্ভিলিয়েন্সের? নন স্ট্রেস টেস্ট, ইসিজি অফ দ্য মাদার, চেস্ট এক্স রে, সিরাম অ্যামাইডেস। নন স্ট্রেস টেস্ট, এনএসটি করা হয়। তারপরে এবার আইইউএফটি থেকে দেখো, আইইউএফটি স্ট্যান্ডস ফর কি বলো? ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ। তারপরে দেখো, দ্য মোস্ট ডেফিনিটিভ মেথড টু কনফার্ম আইইউএফটি। ডেফিনিটিভ মেথড কোনটা আইইউএফটি কনফার্ম করার? হ্যাঁ, অপশন বি আল্ট্রাসাউন্ড শোয়িং অ্যাবসেন্স অফ ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি। তারপরে দেখো 13, এ কমন ক্লিনিক্যাল ফাইন্ডিংস ইন আইইউএফটি ইজ। হ্যাঁ, অপশন এ হচ্ছে কারেক্ট, অ্যাবসেন্স অফ ফিটাল মুভমেন্ট। তারপরে নেক্সট কি, হুইচ মেটার্নাল কন্ডিশন ইজ অ্যান ইম্পর্টেন্ট কজ অর রিস্ক ফ্যাক্টরস ফর আইইউএফটি? সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া। তারপরে দেখো, হুইচ প্লাসেন্টাল কন্ডিশন ক্যান কজ ফিটাল ডেথ বাই রিডিউসিং অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্ট সাপ্লাই? প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির জন্য রিডিউস করছে, ঠিক আছে, অক্সিজেন আর নিউট্রিয়েন্ট সাপ্লাইটা রিডিউস করে, তাই প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে 16 কি বলছে, এ রিটেন ডেট ফিটাস
ক্যান রেয়ারলি কজ ডিআইসি মেনলি বিকজ অফ। কেন ডিআইসি হয় ডেড ফিটাসের ফলে? অপশন, হ্যাঁ বলো কেন হয়। হ্যাঁ, অপশন এটা হচ্ছে কারেক্ট। রিলিজ অফ থার্মোপ্লাস্টিন লাইক সাবস্টেন্স ফ্রম রিটেন ফিটাল অর প্লাসেন্টাল টিস্যু। ঠিক আছে, এর ফলে প্লেটলেট কনজামশন হয়ে যাচ্ছে, তার থেকে ডিআইসি ডেভেলপ হচ্ছে। আচ্ছা, এবার 17-এ বলছে হুইচ ল্যাবরেটরি টেস্ট ইজ প্রাইমারিলি ইম্পর্টেন্ট when DIC is suspected after IUFT? কোয়াগুলেশনস প্রোফাইল, ঠিক আছে, অপশন এ। তারপরে দেখো বলছে ইন আ কনফার্ম IUFT দ্য মেন পারপাস অফ ম্যানেজমেন্ট ইজ টু। IUFT কনফার্ম করতে গেলে মানে যেখানে IUFT কনফার্ম হয়ে গেছে, এবার মেন পারপাস কি আছে ম্যানেজমেন্টের? প্রোটেক্ট মেটারনাল হেলথ অ্যান্ড প্ল্যান অ্যাপ্রোপ্রিয়েট ডেলিভারি। ঠিক আছে, তারপরে 19 কি বলছে হুইচ ইমোশনাল কেয়ার ইজ ইম্পর্টেন্ট আফটার IUFT? হ্যাঁ, অপশন এ bereavement সাপোর্ট অ্যান্ড সেন্সিটিভ কাউন্সেলিং। তারপরে 20-তে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পসিবল কমপ্লিকেশনস অফ প্রলং রিটেনশনস অফ আ ডেড ফিটাস? অপশন এ ডিআইসি। ঠিক আছে, তাহলে কমপ্লিট হলো। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, মোটামুটি এগুলো দেখো। কালকে আরএইচ নেগেটিভ মাদার পড়াবো, ঠিক আছে? ঠিক আছে, পুরো ক্লিয়ার হয়ে যাবে তো। পড়ার মধ্যে থেকে কোশ্চেনগুলো আছে যাতে পড়াটাও তোমাদের আরো ভালোভাবে বুঝতে পারো। আবার আজকেও আমি অনেক এক্সপ্লেন করে দিয়েছি, অতএব তোমাদের অসুবিধা আর কিছু হবে না। ঠিক আছে, তাহলে এন্ড করছি তাহলে।